এই ক্যানিং পুরো বিধানসভার মানুষ এই 2026-এ বিপুল ভোটে জয়যুক্ত করে ওই যে আব্বাস সিদ্দিকী যে নামক যে ভণ্ড ওকে বিপুল ভোটে জিতিয়ে শওকত মোল্লাকে ওনাকে জুতোর মালা পরিয়ে হুগলি কেন একবারে পূর্ব শরীফ ময়দানে ছেড়ে দিয়ে আসবো আমরা। কিন্তু আমি বড় ভাইজানের কাছে দৃষ্টি আকর্ষণ করার জন্য ভিডিওটা আমি প্রেস করছি আমি, যাতে কুইকলি যাতে ভিডিওটা ভাইজানের কাছে চলে যায়। খুব তাড়াতাড়ি এই ভাইজানের কাছে আমি আসছি, যা করার আমি শীঘ্রই তাই করবো আমি। দেখুন আব্বাস সিদ্দিকী ভাইজান উনি সকলের প্রাণ পুরুষ, সকলের নয়নের মণি এবং বিশেষ করে উনি পীরজাদা। ওনাকে এই কথা বলার জন্য সত্যি আমি খুব দুঃখিত আন্তরিকভাবে। এবং আমার এই ভিডিও দ্বারা যারা যারা আঘাত পেয়েছো, যারা আমাকে কটু চোখে দেখছো, দয়া করে আমি সবার কাছে বিনীত অনুরোধ, সবাই আমাকে ক্ষমা করবেন। এই কথা বলার জন্য সত্যি আমি লজ্জিত এবং সকলের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। তো আপনি এই মিডিয়ার মাধ্যমে ক্ষমা না চেয়ে আপনি তো ডাইরেক্ট ফুরফুরা শরীফে গিয়ে আব্বাস সিদ্দিকীর কাছে ক্ষমা চেয়ে নিন তো ভালো। অবশ্যই আমি একটু সময় চেয়ে আমি সময় নিচ্ছি, এক সপ্তাহের মধ্যে তাড়াতাড়ি বড় ভাইজান আব্বাস সিদ্দিকীর কাছে আমি যাবো, দেখা করবো ওনার কাছে। যা করার হাতে পায়ে সত্য যদি হয় আমি তাও ধরবো, কারণ আব্বাস সিদ্দিকী ভাইজান এমন একটা মানুষ, ওনাকে এই কথা বলার জন্য সত্যি আমি খুব দুঃখিত। আমি আজকে গত এক সপ্তাহ হয়ে গেল এই ভিডিও নিয়ে খুব চিন্তিত এবং মর্মাহত আছি আমি। এই কথার প্রতি ভিত্তি করে আমার নিজের মনের দিক থেকে অনেক ওলটপালট হয়ে যাচ্ছে। পাশে কাউকে পাচ্ছি না কথা বলার জন্য, ওই যখন কথা বলে ফেলি আমি, কথাটা বেফাস করে বলে ফেলি আমি। সত্যি এই কথাটা দেখে ভিডিওটা যাদের কাছে আছে, যারা দেখেছো ভিডিওটা, প্লিজ সকলে আমাকে ক্ষমা করবেন, কারণ এরকম কথা বলা আমার সত্যি একদমই উচিত হয়নি। এই যে বক্তব্য আপনি দিয়েছিলেন মিডিয়াতে, তো এটাকে কি কেউ বলতে আপনাকে উত্তপ্ত করেছিল, কেউ বাধ্য করেছিল না আপনি নিজে থেকে বলেছিলেন? যখন মিডিয়া এখন এসেছিল নেগেটিভ পজিটিভ নেগেটিভ ভিডিও করতে করতে বিভাসভাবে কথাটা বলে ফেলি আমি। তো এই কথা বলার জন্য কেউ আমাকে প্রেশার ক্রিয়েটও করেনি, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যম ছিল ওখানে, টোটাল অল টিম ছিল ওখানে। এই কথা বলতে বলতে বেশ কথাটা বলে ফেলি, বলার পরে মানুষ তো ভেবে চিনতে বলে, কিন্তু আমি বলে ভেবেছি। এটা সত্যি আমার খুব অপরাধ হয়েছে বলা আমার। আমি সকলের কাছ থেকে ক্ষমা চাইছি। আমি বাড়ির আত্মীয় স্বজন বাবা মা কি বলছেন? একদম আমাকে তো যা বলা তাই বলছে, যেটা না বলা নয় সেটা বলে দিচ্ছে আমাকে। এরকম একটা হয়ে যাবে আমি স্বপ্নেও ভাবিনি আমি। আব্বা মা কি বলছে? আব্বা মা তো যা বলার বলছে, আমি মানুষের কাছে কত কি বাড়ির ব্যাপার কত কি আর বলবো, এত কিছুই বলছি। আজকে আমি আপনাদের কাছে আসতে বাধ্য হয়েছি। তো আব্বাস ভাইজান আমাদের চ্যানেল নিশ্চয়ই উনি দেখেন এবং আশা করি দেখবেন, তো আব্বাস ভাইয়ের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন ভাইজান, আমি প্রথমে তোমাকে সালাম জানাচ্ছি। আমি আমার সালামটা গ্রহণ করার জন্য আমি রিকোয়েস্ট করব। আর আমি আপনার নামে যেটা বলে ফেলেছি সত্যি আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আপনি আমাকে ক্ষমা করবেন আমাকে, কারণ আপনি এমন একটা মানুষ, আপনাকে এই কথা একদম বলা যায় না। এই কথা বিভাসভাবে বলে ফেলার জন্য সত্যি আমি ভাইজান আমি খুব আন্তরিক দুঃখিত। আমি খুব শীঘ্রই আপনার কাছে আসছি। আমি যেটা করা হয় আপনি ভাইজান করবেন, যা শাস্তি দেবে মাথা ব্যথা নিতেই প্রস্তুত। আপনার নাম এবং বাড়ি? আমি ক্যানিং পুরো বিধানসভা সারাগাবাদ অঞ্চল সিংহেশ্বর বুথ, সুলতান লস্কর আমার নাম। কোথাও কি মনে হচ্ছে যে এইরকম ধরনের বক্তব্য দেওয়া আপনার ভুল হয়েছে বা দেওয়া উচিত নয়? দেখুন, আমি প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা সেকেন্ডে মুহূর্তে ভাবছি, এইটা নিয়ে খুব চিন্তিত আছি। আমি দেখছি যে আমি কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছি না, যে এই কথা বলাটা কি ঠিক কি বেঠিক। প্রত্যেকবার আমার বিবেকের কাছে আমি হার মেরে যাচ্ছি। এই কথাটা একেবারে সত্যি একদম বলা ঠিকই নয়। তো এই কথা বলার জন্য সত্যি আমি দুঃখিত। আমি বড় ভাইজানের কাছে দৃষ্টি আকর্ষণ করার জন্য ভিডিওটা আমি প্রেস করছি আমি, যাতে কুইকলি যাতে ভিডিওটা ভাইজানের কাছে চলে যায়। খুব তাড়াতাড়ি এই ভাইজানের কাছে আমি আসছি, যা করার আমি শীঘ্রই তাই করবো আমি। দেখুন আমরা বলছি কাইজার সাহেব, আরাবুল সাহেব, রাজ্জাক খাঁ সাহেব যিনি মারা গেলেন, বা আরো যারা নেতারা আছে, আমার সাথে তাদের রাজনৈতিক মত পার্থক্য ছিল, আছে, থাকবে। এই ধরনের নেতাদের মধ্যে অনেককে আমি চোর ডাকাত বলে সম্বোধন করি, দুর্নীতি করে বলে, দুর্নীতিগ্রস্ত। কিন্তু এর মধ্যে কাউকে কেউ মেরে দিক আমি এটা কোনোভাবেই চাইবো না। হিংসা আমি কোনোভাবেই চাইবো না, কার ক্ষতি হোক আমি কোনোভাবেই চাইবো না। এদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে, ছিল, আছে, সংগ্রাম জারি থাকবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে মানুষকে সাথে নিয়ে এদেরকে আমরা পরাজিত করব। কিন্তু এদের মধ্যে কেউ খুন খারাপি তার দলের লোকেরা তাকে করে দিক, আমি এটা কোনোভাবেই চাই না। আমি একজন বিধায়ক হিসাবে ভাঙনের মানুষ প্রত্যেকটা শান্তিতে থাকুক, নিরাপদে থাকুক, এটা কাম্য করব। সেটা কাইজার সাহেবের জন্যও করবো, আপনার আরাবুল সাহেবের জন্যও করবো, আর আপনার বুথের একজন সাধারণ মানুষের জন্য এটা কামনা করব। এরকম কিছু যদি ঘটে
প্রথম কথা, আমি ভয়ের কারণ নেই বলিনি, আমি বলেছি আতঙ্কিত হবেন না। আমি কি বলেছি? এসআইআর নিয়ে অহেতুক অযথা আতঙ্কিত হবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যেটা বলছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিমরা আতঙ্কিত, তাদের বৈধ কাগজপত্র থাকার পরেও নাকি তাদেরকে হ্যারাসমেন্ট করবে। দুটো বিষয় বলছি। এই যে কথাটা ছড়াচ্ছে কারা? সবাই তারা তৃণমূল আর বিজেপি ভয় দেখাচ্ছে। বাইনারি পলিটিক্স তৈরি করার জন্য কথা ছড়াচ্ছে। আমার কাছে কাগজ আছে, আমি বুক ঠুকে বলবো, আমি কাগজ জমা দেবো, রিসিভ নেব। তারপরেও যদি আমার নাম লিস্টে না আসে, আমি অভিযোগ দায়ের করব। অভিযোগ জমা করার সময় দিচ্ছে, আমি ফিজিক্যালি অ্যাপিয়ার হয়ে সেটাকে সমাধান করব। এরপরেও যদি বলছি, শুধু আমি একথা জোর গলায় বলে যাচ্ছি, কোনো তৃণমূলের কর্মী, তৃণমূলের নেতা, তৃণমূলের পদাধিকারী বৈধ কাগজপত্র থাকার পরেও তাকে যদি অবৈধ ঘোষণা করা হয়, তার জন্য আইএসএফ নওশাদ সিদ্দিকী আইনি লড়াই লড়বে। সাধারণ মানুষের জন্য তো লড়বই। মানুষ চাইলে জিতবে। যদি মানুষ চাইলে জিতে, আর যদি ওদের জায়গায় থাকে, তাহলে আমাদের নেতাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে কেন? বুদ্ধকলের গল্প শোনাচ্ছে কেন? খেতে ফলাবো না, খাবারে ফলাবো, এই গল্প শোনাচ্ছে। ওরা আতঙ্কিত হয়ে গেছে, ওরা ভয় পেয়েছে। মানুষ দেখছে যে 2021 থেকে 2026 মানুষ সজাগ সতর্ক হয়েছে। আরো বেশি ভোটে মানুষ ওদেরকে হারাবে। ওদেরকে পরাজিত করার জন্য ওদের দলের যারা সমর্থক, তারাও ওদেরকে নিয়ে অতিষ্ঠ। তারাও যারা 2021 তৃণমূলকে ভালোবেসে ভোট দিয়েছিল, বিজেপিকে আটকানোর জন্য ভোট দিয়েছিল, সেই সমস্ত ভোটগুলো আজকে কোথায় আসবে? ফিরে খামচিহ্নে ফিরে আসবে। ওই জন্য এই ধরনের গল্প শোনাচ্ছে। তাহলে নিশ্চিতভাবে তার বুথের, তার অ্যাসেম্বলি যেটা আছে, তার বুথ যেটা আছে, তার অঞ্চল যেটা আছে, নিশ্চিতভাবে তার নামে অভিযোগ দায়ের হবে। তাদের লোকাল থেকে অভিযোগটাই দায়ের করতে হবে স্বাভাবিকভাবে। আমি জানি না কে হচ্ছে, কোন বুথের তিনি দায়িত্ব পেয়েছেন, তাকে সরিয়ে দেবে, কিছু করার নেই, সরাতে বাধ্য, নাহলে বৈষম্যের শিকার হয়ে যাবে। আমি তো অসত্য কথা বলিনি। আমি যদি অসত্য কথা বলতাম তাহলে আপনি বলতেন। আমি সত্য কথা বলেছি, সত্য সব সময়ের জন্য সত্য। আজকে সত্য কথাটা এস্টাবলিশ হয়নি, 5 বছর পরে হবে, 50 বছর পরে এস্টাবলিশ হবে। আমি বলে এসেছি কবে থেকে? 2 বছর আগে থেকে বলছি, 1 বছর আগে থেকে বলছি কথা। 1 বছর পরে তার দলের লোকেরাই আমার কথাটাকে সত্য প্রমাণ করলো। সবসময় আমাদেরকে সত্য কথা বলতে হবে, সঠিক পথে থাকতে হবে।